স্লিপ ডিস্ক জিনিসটা কি? এটা আমাদের জানা দরকার। দেখুন, যখনই আপনি দেখবেন যে কোনো যদি শিরদাঁড়ার যে কোনো এক্স-রে দেখেন, দেখবেন এক্স-রে গুলো যদি দেখেন যে শিরদাঁড়ার যে আ হাড়গুলো রয়েছে, প্রত্যেকটা হাড়ের মাঝখানে দেখবেন একটা করে এক্স-রেতে গ্যাপ দেখা যায়। শরীরের মধ্যে তো গ্যাপ হতে পারে না? এর মধ্যে একটা জিনিস থাকে যেটা বালিশের মতো দেখতে, এই জিনিসটাকে ডিস্ক বলা হয়। যখন স্লিপ ডিস্ক ব্যাপারটা কি হয়? এই ডিস্কটা এর দুদিকে কিছু ফাইবার্স থাকে, those are called annulus fibers। এই অ্যানুলাস ফাইবার্সগুলো যখন ছিঁড়ে যায় তো ভিতরের পার্টটা অনেক সময় পিছন দিকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে যে নার্ভগুলো যাচ্ছে সেই নার্ভের ওপর চাপ সৃষ্টি করে। যখনই এটা চাপ সৃষ্টি করবে সেই সময় যে নার্ভটা যেখান থেকে যতদূর পর্যন্ত সাপ্লাই করছে, যে পার্ট থেকে যে নার্ভটা বেরোচ্ছে, সেটা প্রত্যেকটা একটা লেভেল থেকে একটা সার্টেন এরিয়াটায় সাপ্লাই করে। তো পেশেন্ট নরমালি কমপ্লেইন করে যে সেখান থেকে ওই পর্যন্ত ব্যথাটা যাচ্ছে। অনেক সময় টিংলিং সেনসেশন হয়, ছুঁচ ফোটানোর মতো লাগতে পারে, অবশ হয়ে যেতে পারে। মাঝে, মাঝে জ্বালা করা বিভিন্ন টাইপের এই টাইপের সিম্পটমস গুলো নিয়ে মেক্সিমাম পেশেন্ট প্রেজেন্ট করে। বয়স রিলেটেড অবভিয়াসলি ব্যাপার আছে। এইজ রিলেটেড যখন বয়স হয়ে যায় তখন সেই সময় যে আমাদের চেঞ্জেস গুলো আসে তাতে আমাদের এই জিনিসটা বেশি করে হতে পারে। কিন্তু নট নেসেসারিলি যে শুধু বয়সের জন্যে হয়। মোর কমনলি আমরা দেখতে পারি যে আমাদের যে ওয়ার্কলোড রয়েছে, যে পশ্চারে আমরা নরমালি বসে থাকি, যে কাজগুলো করছি সেই পশ্চারের জন্য এটা আরো বেশি করে আমরা দেখতে পাই। দেখা যায় যে ধরুন যারা সামনে ঝুঁকে বেশি কাজ করছে তাদের ক্ষেত্রে এটা বেশি করে হয়। যারা ধরুন ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রে এটা বেশি করে হয়। দেখুন, আমি ডেস্ক জিনিসটা আমি বললাম, তো যেহেতু শিরদাঁড়ার মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে ডেস্ক এবং সেখান থেকে বেরিয়ে আসছে। তো আপনি ভাবুন যে আমাদের ঘাড় থেকে পিঠ পর্যন্ত পুরো জায়গাটা প্রত্যেকটা লেভেলে কিন্তু শিরদাঁড়ার মাঝখানে একটা ডিস্ক রয়েছে। নরমালি যেটা আমাদের থোরাসিক পার্ট যেটা রয়েছে, যেটা পিঠের চাল ধরুন, সেই জায়গাটায় আমাদের অতটা বেশি ডিস্ক প্রোলাপস চট করে আমরা দেখতে পাই না। কিন্তু কোমর বা ঘাড়ে এটা আমরা অনেক বেশি করে দেখতে পাই। যারা ধরুন ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে অনেক কাজ করেন, ফর এক্সাম্পল টিচার, বা যারা আজকালকার দিনে যেহেতু ওয়ার্ক ফ্রম হোমটা খুব কমনলি করে লোকে, তো বিছানায় বসে কম্পিউটারের সামনের দিকে ঝুঁকে অনেকক্ষণ কাজ করা, এই টাইপের জিনিসপত্র, সেই সব ক্ষেত্রে ঘাড়ের থেকে ডিস্ক যখন বেরিয়ে আসে, দ্যাট ইজ কল্ড সার্ভাইকাল প্রবলেম, যেখানে ঘাড় থেকে আপনার হাতের দিকে ব্যথাগুলো যেতে পারে। কোমরে যখন সিমিলার প্রবলেম হয় তখন কোমর থেকে পায়ের দিকে ব্যথাগুলো যেতে পারে। আমাদের দেশে মহিলাদের এটা খুব কমনলি দেখা যায়, কারণ ম্যাক্সিমাম কাজ দেখুন, বিশেষ করে বাড়ির কাজ সামনে ঝুঁকে বেশি করতে হয়। তো দীর্ঘদিন ধরে এরকম সামনে ঝুঁকে অনেক কাজ করতে 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 এই জিনিসগুলো আমরা চেঞ্জেস পাই। স্লিপ ডিস্কের সিম্পটম একটা টিপিক্যাল সিম্পটম হয় কিরকম? ফর এক্সাম্পল ধরুন যে কোনো জায়গায় যখন আমাদের ব্যথা হচ্ছে, ধরুন কোমরে কারো চোট লাগলো বা কিছু হলো, ব্যথাটা সবসময় কোমরে হবে। হাঁটুতে কারো চোট লাগলো তাহলে দেখা যায় ব্যথাটা হাঁটুতে হবে। কিন্তু এটা হচ্ছে এমন একটা ডিজিজ যেটা একটা লম্বা এরিয়া জুড়ে ব্যথাটা হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল ধরুন কোমরে L4 L5 বা L5 S1, L5 S1 যে নার্ভটা সাপ্লাই করে, L5 S1 থেকে যে নার্ভটা বেরোয় সেটা আমাদের পায়ের পাতা পর্যন্ত সাপ্লাই করে, রাইট? তো যখনই L5 S1 এরকম একটা ডিস্ক প্রোল্যাপস হবে এবং সেইখানে গিয়ে যে নার্ভ রুটটাকে কম্প্রেস করছে, যে নার্ভ রুটটা পায়ের পাতা পর্যন্ত সাপ্লাই করছে, তো টিপিক্যালি পেশেন্টের এই প্রবলেমটা হয় যে কোমর থেকে ব্যথাটা পায়ের পাতা পর্যন্ত যাচ্ছে। ইনফ্যাক্ট কত দূর পর্যন্ত যাচ্ছে সেটা থেকে আমরা ইনডাইরেক্টলি এটা বলতে পারি যে কোন নার্ভটা মেনলি অ্যাফেক্টেড হয়েছে। তো পেশেন্ট নর্মালি কমপ্লেন করবে কোমরে ব্যথা, কোমরেরটা মেনলি দেখা যায়, তো কোমরেরটা বলছি। সার্ভাইকাল পার্ট হলে সেম জিনিস, সার্ভাইকাল পার্ট হলে ঘাড় থেকে হাতের দিকে, কোমর থেকে হলে পায়ের দিকে। পেশেন্ট মেনলি ব্যথা অবভিয়াসলি কোমরের ব্যথা কমপ্লেন করে। এছাড়া দেখবেন যে অনেক সময় বলে যে কোমর থেকে পায়ের দিক পর্যন্ত ব্যথা যাচ্ছে, বেশিক্ষণ কাজ করতে পারছেন না, কিছুক্ষণ হাঁটলেই ব্যথাটা শুরু হয়ে যাচ্ছে, সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা বেশি হচ্ছে। অনেকে দেখবেন লোকাল ডক্টর দেখাচ্ছে, ওষুধ খাচ্ছেন, কিছু ওষুধ খেলে কিছুক্ষণের জন্য আরাম থাকে কিন্তু আবার সেম জিনিসটা হয়, পা অবশ হয়ে যাচ্ছে। এবং দীর্ঘদিন এরকম হওয়ার পরে পায়ের জোর কমে যাচ্ছে, পায়ে আর বেশিক্ষণ হাঁটতে পারছেন না, পায়ে জোর লাগছে না, বা এই টাইপের সিম্পটমগুলো নিয়ে ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে আসে। প্রথম ডায়াগনোসিস তো অবভিয়াসলি হচ্ছে সিম্পটমস। পেশেন্ট যখন আমাদের কাছে আসে, পেশেন্ট যে কমপ্লেনটা করছে, যে তার কি অসুবিধা হচ্ছে, কিভাবে তার ব্যথাটা যাচ্ছে, এটাই একটা আমাদের কাছে বড় ইন্ডিকেশন, যেটা বলে দেয় যে পেশেন্টের কি প্রবলেম রয়েছে। ডিস্ক প্রোল্যাপস হলে যে টিপিক্যাল সিম্পটম নিয়ে পেশেন্ট আসে, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট যেখানে আমরা জিনিসটাকে ডায়াগনোস করতে পারি। কিন্তু আমাদের কনফার্ম করার জন্য অলওয়েজ আমাদের এমআরআই করতে হয়। এক্স রেতে শুধুমাত্র হাড় দেখা যায়, ডিস্ক
নার্ভ যে জায়গাটা চাপ পড়ছে, এই জিনিসগুলো যদি দেখতে হয় তাহলে এমআরআই ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। তো এমআরআই করলে তবেই আমরা এটার ডায়াগনোসিস কনফার্ম করতে পারি এবং ফার্দার ট্রিটমেন্টের জন্য প্ল্যান করতে পারি। প্রথম জিনিস হচ্ছে, একটা এটা বুঝতে হবে যে কোনো মেডিসিনের মেডিকেল প্রবলেমের সাথে অর্থোপেডিক প্রবলেমস কিন্তু সেপারেট। অর্থোপেডিক্স প্রবলেমে আমরা কি দেখি যে আহ, এটা একটা কাঠামোগত প্রবলেম, ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি, রাইট? তো যে কোনো জায়গায় যেটা ছিঁড়ে গেছে, যে ধরুন এটা আমি বললাম অ্যানুলাস ফাইবাসটা ছিঁড়ে গেছে, ডিস্কটা বেরিয়ে এসছে, ওষুধ কিন্তু এটাকে ঠেলে ভেতরে ঢোকাতে পারে না। কারো সুগার হলো, তিনি ওষুধ খেলেন, সুগার কমে গেল, এটা কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে হয় না। তার জন্য আমাদের কিছু মেকানিক্যাল সাপোর্ট দিতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে, ফর এক্সাম্পল, এলএস বেল্ট দিতে হয়, কোমরে একটা বেল্ট পরতে বলা হয়। সেকেন্ড হচ্ছে পশ্চার কারেকশন, যেরকম সামনে ঝুঁকে কাজ করা, এগুলো বারণ করতে হয়। সেগুলো করলে যেহেতু সামনে যেই ঝুঁকবেন বেশি করে ঠেলা খায়, তো ডিস্কটা আরও বেশি বেশি বেরিয়ে আসতে পারে। থার্ড পয়েন্ট হচ্ছে অবভিয়াসলি মেডিসিনস আমাদের দিতে হয়, যেটাতে এই নার্ভ রিলেটেড যে পেন, নিউরোজেনিক পেন যেটাকে আমরা বলি, এবং এইগুলো যাতে কম থাকে। এবারে আপনি জিজ্ঞেস করলেন যে সবসময় সার্জারির দরকার কিনা। সার্জারি প্রথমেই আমরা ডিসাইড করি না। আগে এই কনজারভেটিভ জিনিসগুলো যেগুলো আমি বললাম, কনজারভেটিভ ম্যানেজমেন্ট প্রসিডিওর্স, মেডিসিনস, পশ্চার কারেকশন অ্যান্ড সাপোর্ট, লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো করে যদি আমরা দেখি যে পেশেন্ট ভালো আছেন এবং সিমটমস কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অপারেশনের দিকে যাই না। যদি দেখা যায় এগুলো করা সত্ত্বেও পেশেন্ট বহুদিন ধরে ভুগছেন, কিছুদিনের জন্য কম থাকলো আবার বেড়ে গেল এবং বারবার এটা হচ্ছে, সেই ক্ষেত্রে তখন আমরা এমআরআই করালাম। এমআরআই এ যদি দেখি যে গ্যাপটা এতটাই কমে গেছে যে তখন আমাদের আর কিছু করা সম্ভব হচ্ছে না। ফর এক্সাম্পল, যে জায়গাটা দিয়ে পিছন দিকে নার্ভগুলো পাস করছে, সেই জায়গাটার মোটামুটি ধরুন 12 থেকে 16 মিলিমিটার হয়। যদি ডিস্কটা এতটাই বেরিয়ে এলো যেটা 9 মিলিমিটার বা তার কম হয়ে গেছে মোটামুটি, সেই ক্ষেত্রে আমরা বুঝে যাব যে এটা আর কিন্তু শুধুমাত্র ওষুধ দিয়ে কিছু করা সম্ভব নয়। তখন আমাদের অপারেশনের দিকে যেতে হবে, অপারেশন করে এই ডিস্কটাকে বার করে নিতে হবে। যদি আপনি কনজারভেটিভলি বলেন যে কাউকে ম্যানেজ করা হচ্ছে, অপারেটিভে আমরা যাচ্ছি না, তাহলে প্রথম জিনিস হচ্ছে একটা বুঝতে হবে যে এই অ্যানুলাস ফাইবাস যেগুলো ছিঁড়ে গেছে, যে ডিস্কটা বেরিয়ে এসছে, এই ফাইবাসগুলো কিন্তু কোনোদিন হঠাৎ করে জোড়া লেগে যাবে এরকম কিন্তু নয়। ওটা ছেঁড়া থাকে এবং ডিস্কটা কিছুটা বেরিয়ে রয়েছে এরকমই থাকে। ওষুধের দ্বারা বাকি জিনিসে আমরা জিনিসটাকে কমিয়ে রাখি। তো বেটার টার্ম ইউজ করা উচিত, সেরে যাওয়া হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি জিনিসটাকে। ইট ক্যান বি ম্যানেজড with lifestyle modification, posture correction, and obviously support exercises, etc. কিন্তু এরকম ভাবাটা খুব ভুল যে আমি কিছুদিন ট্রিটমেন্ট করিয়েছি, কিছুদিন ওষুধ খেয়েছি, কিছুদিন এক্সারসাইজ করেছি, মানে আর কখনো হতে পারবে না। কারণ পিছন দিকে যে রেন্ট, যে ছেঁড়াটা রয়েছে, যেখান থেকে ডিস্কটা বেরিয়ে আসছে ফাইবার্সের ছেঁড়ার জায়গা থেকে, সেটা কিন্তু তখনও থাকবে। সেই জন্যে আমাদের এটা সারা জীবনের জন্যে একটা পশ্চার কারেকশন, লাইফস্টাইল মডিফিকেশনগুলো মেনটেন করতে হয়। যদি কাউকে অপারেট করা হচ্ছে, অপারেশনের সময় আমরা যখন যাই তখন গিয়ে ডিস্কটা ডিরেক্টলি বার করে দিচ্ছি। যে মুহূর্তে ডিস্কটা বার করা হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি তার ডিস্ক রিলেটেড সিমটমসগুলো কমে যাওয়া উচিত। কিন্তু এরকম ভাবার কোনো দরকার নেই যে তারপরেও যদি উনি সামনে ঝুঁকে বেশি কাজ করেন, তার উপরের লেভেল বা তার উপরের লেভেল, যে লেভেলে অপারেশন হয়েছে তার উপরের থেকেও কিন্তু আবার বেরোতে পারে। সেই জন্য লাইফস্টাইল মডিফিকেশন সারা জীবন মেনটেন করতেই হবে তাকে। কারণ একটা লেভেলে যখন হয়েছে আমরা ধরেই নেবো অন্যান্য লেভেলে হওয়ার চান্সেস আছে ভবিষ্যতে। প্রথমে ট্রিটমেন্টের মধ্যে আমি যেরকম বললাম যে ধরুন 50% মেডিসিনস অ্যান্ড 50% লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের উপর আমরা খুব বেশি বেশি করে জোর দিই। কারণ তিনি শুধু ট্রিটমেন্ট, অপারেশন হোক বা না হোক, এই লাইফস্টাইল মডিফিকেশনটা মানুষ যদি ভুলে যায়, তাহলে আবার অন্য কিছু এই সিমিলার টাইপের হওয়ার চান্সেস থাকে। প্রথম জিনিস হচ্ছে সামনে ঝুঁকে কাজ করা। সামনে ঝুঁকে কাজ করা আমরা বলি বারণ করতে, সামনে ঝুঁকে কোনো জিনিস তোলা, সামনে ঝুঁকে কাজ করা, এইগুলো সবসময় বারণ থাকে। সেকেন্ড হচ্ছে সামনে ঝুঁকে কোনো ভারী জিনিস তোলা, 1 বালতি হাফ বালতি জল কিন্তু পেশেন্টের জন্য ভারী। যদি রেগুলার এরকম তোলেন, কাজ করেন, এগুলো করেন, তাহলে কিন্তু এটা বাড়বেই বাড়বে, তিনি যতই ওষুধ খান বা ট্রিটমেন্ট করান যে কোনো রকমের। সেকেন্ড জিনিস হচ্ছে অবভিয়াসলি ওনাকে কিছু এক্সারসাইজ দেয়, ব্যাক মাসল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আমরা দিয়ে থাকি। এই এক্সারসাইজগুলো করলে আমাদের ব্যাক মাসল টোনস বাড়ে, যেটাও একটা সাপোর্টের মতো কাজ করে। অ্যান্ড ফোর্থ পয়েন্ট, অবভিয়াসলি আমরা একটা এলএস বেল্ট দিই, লাম্বোসেক্রাল বেল্ট, মানে আমি কোমরেরটা নিয়ে বলছি, ঘাড়ের হলে তখন আমরা অন্যরকম করব।
বেল্ট একটা দেওয়া হয়, একটা সাপোর্ট দেওয়া হয়। সেটা সবসময় পুরো সারা জীবন পড়তে হবে এরকম ব্যাপার না। কিন্তু ওটা আমরা পড়াই কিছুদিন পর্যন্ত, যতক্ষণ না ওনার সিমটমটা পুরোপুরি ঠিক হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওনার এক্সারসাইজ করে ওনার এই জিনিসটা ভালো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। তারপরে ধীরে 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 আমরা বেল্টটাকে কমাতে থাকি। কিন্তু তারপরেও সবসময় বলা থাকে যে কখনো কাজের সময় বা যদি কোনো লং ট্রাভেল করেন তাহলে বেল্ট পরা বেটার। বেল্টটা বেসিক্যালি এরকম নয় যে আপনাকে সারাচ্ছে, বেল্টটা এই জন্যে যেটা সাপোর্ট দিচ্ছে যাতে আর খারাপ না হয়ে যায় তার জন্য। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, স্পেসিফিক্যালি এরকম জিনিসে। তো আমাদের কোর মাসল স্ট্রেংথ যত ভালো থাকবে তত এই টাইপের স্লিপ ডিস্ক হওয়ার এগুলোর টেন্ডেন্সি কম থাকে। তো ব্যাক মাসলস, দেখুন আমরা পুরো রেগুলার যদি অ্যাক্টিভিটিস দেখেন যে কোনো কাজে সবসময় আমরা সামনে ঝুঁকে কাজ করি, কিন্তু পিছন দিকে আমরা বেন্ড করা এইগুলো বা পিছন দিকে যে মাসেল, ব্যাক মাসেল যেটা রয়েছে, সেই মাসেলগুলোর এক্সারসাইজ কিন্তু আমরা সেই অনুযায়ী করি না। তো আমাদের রেগুলার রুটিনের মধ্যে এই এক্সারসাইজগুলো অ্যাড করা উচিত। এগুলো করলে আমাদের চান্সেস অফ স্লিপ ডিস্ক অনেক কমে যায়। স্পেসিফিক্যালি যাদের সিডেন্টারি লাইফস্টাইল, ধরুন মানে অনেকক্ষণ ধরে বসে কাজ করেন, সামনের দিকে ঝুঁকে অনেকক্ষণ বসে কাজ করতে হয়, অফিস ওয়ার্কে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করেন, এই টাইপের যাদের কাজ আছে, তাদের জন্য বিশেষ করে যে দীর্ঘক্ষণ যখন সামনে ঝুঁকে কিছু কাজ করতে হচ্ছে, তো ব্যাক মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। প্লাস সেকেন্ড অপশন, সেকেন্ড অবভিয়াসলি আপনার পশ্চার কারেকশন। এমন কিছু কাজ যেটা আমি এক্সেসিভলি সামনে ঝুঁকে করছি, সেটা যদি অ্যাভয়েড করা যায়, সেটা যদি না করা যায়, তাহলে অবভিয়াসলি বেটার।